পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ৩। প্রণয়ের চোখ থেকে যেন আগুন ঝরছে। কটমট করে তাকিয়ে আছে গুনগুনের দিকে। দাঁত কিরমির করে বলল, মারলে কেন? গুনগুনে রুক্ষ কণ্ঠে বলল, সিগারেট ছুঁড়ে মারলেন কেন? গতকাল তো খুব বড় বড় ডায়লগ ঝাড়লেন। আপনি নাকি মেয়েদের খুব সম্মান করেন। একটা কথা ভালো মতো বলে দিচ্ছি, আমাকে অন্য সব মেয়েদের মতো আলাভোলা ভীতু ভাববেন না একদম। বখাটেদের কিভাবে যোগ্য জবাব দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। প্রণয়ের ইচ্ছে করছিল গুনগুনের হাতটা মুচড়ে দিয়ে ভেঙে দিতে, কিন্তু সে পারছে না। মেয়েদের গায়ে হাত তোলার অভ্যাস তো তার নেই। এছাড়া এমনিও সে মারামারিও পছন্দ করে না। মাসুদ এবার এগিয়ে এলো, গুনগুনের উদ্দেশ্য করে বলল, মাইয়া, তোমার হাত কিন্তু খুব বেশি চলতাছে। গুনগুন মাসুদকে ধমক দিয়ে বলল, চুপ। গতকাল থাপ্পড় খেয়ে মন ভরেনি, এখন আবার আসছেন। মাসুদ খেপে গেল। প্রণয় ওকে আটকে গুনগুনকে বলল, এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আপনার চোখের সামনে বসে থাকার ইচ্ছেও নেই আমার, শুধু সাবধান করে দিচ্ছি, আমার পিছু ছাড়েন। প্রণয় কিছু বলল না। গুনগুন চলে যাওয়ার পর দোকান থেকে সিগারেট নিয়ে খেতে লাগলো। রাস্তায় আরও বেশ মানুষজন ছিল, সবাই দেখেছে। কেউ মুখে কিছু না বললেও গুনগুনের সাহস দেখে বারংবার শুধু অবাক হচ্ছে, এবং এটাও ভাবছে যে না জানি গুনগুনের কপালে কোন দুর্ভোগ আছে। রাতে শিশিরকে পড়িয়ে ৩ তলায় নিজেদের ফ্ল্যাটে যেতেই ওসমান গনির সাথে দেখা হলো গুনগুনের। গুনগুনের বাবা তিনি। কথা কম বলা, স্বল্পভাষী, রুক্ষ স্বভাবের মানুষ। প্রায় সময় রেগেই থাকেন। তার সব রাগ গুনগুনের ওপরই। আজও মনে হচ্ছে রেগে আছে। গুনগুন কোনো পাত্তা দিল না। সে নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই ওসমান গনি বললেন, দাঁড়া। গুনগুন দাঁড়ালো। পাল্টা কিছু জিজ্ঞেস করলো না। তিনি নিজে থেকেই বললেন, কি শুরু করেছিস তুই? গুনগুন আবার প্রশ্ন করলো, কি করেছি সেটা তুই খুব ভালো করেই জানিস। নতুন এলাকায় আসতে না আসতেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছিস। তুই কি আমাকে কোথাও শান্তিতে একটু থাকতে দিবি না? গুনগুন নিশ্চুপ। তিনি বললেন, এলাকার বখাটে ছেলেদের মেরেছিস কেন? অসভ্যতামি করেছিল তাই। ওদের সভ্যতা শেখানোর জন্য তো আর তোকে নিয়ে এখানে আসিনি। তোর জন্য চোরের মতো আগের এলাকা ছেড়ে এত দূরে আসতে হয়েছে। এখন আবার এই এলাকা ছাড়ারও প্ল্যান করতেছিস? পাশ থেকে সুমনা বেগম বললেন, তোমাকে তো আমি আগেই বলেছিলাম ওই ছেলের সাথেই ওর বিয়ে দিয়ে দাও। তখন তো শোনো নাই আমার কথা। এখন বোঝো কেমন লাগে? ওসমান গনি হুঙ্কার ছেড়ে বললেন, আর যেন কখনো কোনো ঝামেলায় না দেখি তোকে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। গুনগুন কয়েক সেকেন্ড বাবার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তোমাকে কখনো বলিনি চোরের মতো এলাকা ছেড়ে আসতে। তুমি নিজে থেকে এসেছো। আমি অন্যায় অপরাধকে ভয় পাই না। আমার সাথে যে যেমন আচরণ করবে তেমনটাই ফেরত পাবে। এভাবে যদি আমাকে তুমি মানাতে না পারো তাহলে বলে দাও বাড়ি ছেড়ে চলে যাব আমি। ওসমান গনির মাথা নষ্ট হয়ে যাচ্ছে রাগে। মেয়ের বাড়াবাড়ি রকমের রাগ যে তার সহ্য হয় না। মাঝে মাঝে সত্যি ইচ্ছে হয় বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু পারে না অদৃশ্য কোনো কারণেই। অফিস থেকে বাড়ি ফেরার পথে চায়ের দোকানদার তাকে ডেকে গতকাল এবং আজকের ঘটনাটি জানিয়ে সাবধান করেছেন, এবং গুনগুনকেও সাবধান করতে বলেছেন। কিন্তু গুনগুন যেরকম তেজি, ওকে দমিয়ে রাখাও তা তো সহজ নয়। কে আটকাবে ওকে? মাসুদ শরীর দুলিয়ে খিলখিল করে হাসছে। সাথে হাসছে বাকি বন্ধুরাও। একমাত্র প্রণয়ই রাগ করে বসে আছে। রাগে এখনো তার হাত পা কাঁপছে। মাসুদ হাসতে হাসতে বলল, এখন কেন রাগ করছিস? গতকাল আমার কেমন লেগেছিল বুঝেছিস এবার? শুধু তো গুনগুন মারেনি, তুইও মেরেছিস আমাকে। ডাবল থাপ্পড় খেয়েছি। গুনগুনের উচিত ছিল তোকে আরও একটা থাপ্পড় দেওয়া। প্রণয় অগ্নিদৃষ্টিতে তাকাতেই মাসুদ হাসি আটকানোর চেষ্টা করলো। পরক্ষণেই আবার হাহা করে হাসি শুরু করলো। হাসতে হাসতে বলল, মাইয়াডার হাত পুরা ট্রেনের গতিতে চলে। প্রণয় এবার খেপে গিয়ে বলল, আর একটা কথা বললে লাথি মেরে ঘর থেকে বের করে দেব। সামনে থেকে দূর হ এখন। আমার লগে এমন করস কেন? তোর গুনগুনি তো মারছে তোরে। থাক, রাগ করিস না। যাবি তুই? সবগুলা বের হ এখন ঘর থেকে। রুম থেকে বের হতে হতে মাসুদ বলল, থাপ্পড়ের টেস্ট কেমন আছিল দোস্ত? প্রণয় এবার পায়ের জুতা খুলে ছুঁড়ে মারল মাসুদের দিকে। মাসুদ দৌড়ে সরে গেল তখন। আবার একটু পরই মাসুদ উকি দিল রুমে। গুটি গুটি পায়ে এগিয়ে প্রণয়ের পাশে বসল। কণ্ঠস্বর যথাসম্ভব নিচু করে জিজ্ঞেস করলো, মেজাজ কি বেশি খারাপ? আবার মজা নিতে এসেছিস? আব্বে না। কিন্তু তুই শালা ওরে কিছু বললি না কেন? উল্টা আবার বললি চলে যেতে। কি বলতাম? কি বলতি মানে? সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় লাগিয়ে দিলি না কেন? আমার মা ছোটবেলায় শিখিয়েছিল, মেয়েদের গায়ে হাত তুলতে হয় না। কাপুরুষরা মেয়েদের গায়ে হাত তুলে ওদের শাসন করতে চায়, নিজেদের আধিপত্য জাহির করতে চায়।
মাসুদ বাঁকা হাসি দিয়ে বলল, শালা, এত নীতিবাক্য মাইন না চললে হইব? ওই মাইয়া তো একবার আইসা জিগাইল না কিছু, ভালো মন্দ না জিগাইয়াই ধাম কইরা থাপ্পড় দিয়া দিল। তুই তো আর ইচ্ছা কইরা সিগারেট সুইরা মারস নাই। এসব তো তোদের জন্যই হচ্ছে। গতকালকের ঘটনার জন্য আজকে এই ঘটনা ঘটলো। ও তো ভাবছে আমি ইচ্ছে করেই কাজটা করছি। ওরে শালা, সব দোষ এখন মাসুদ ঘোষ। যেখানে যাই হোক, দোষ এসে পড়ে আমার ঘাড়ে। দোষ তো তোর আছেই। ওই বেটা, আমার লাগে এত না গেজাইয়া যা, ওরে গিয়া দুইটা থাপ্পড় দিয়ায়, মাথা মন দুইটাই ঠান্ডা হইব। প্রণয় নাকের পাটা ফুলিয়ে বলল, মারার হইলে তখনই মারতাম, সমস্যা নাই। আমার গায়ে হাত তুলছে না, এর প্রতিশোধ নেব আমি অন্যভাবে। প্রণয়রে এখনও চিনে নাই। মাসুদ শ্লেষাত্মক কণ্ঠে বলল, হ্যাঁ, কিন্তু আমি ওই মাইয়ারে চিনছি। ছোট ঝাঁঝওয়ালা মরিচগুলো আছে না, একদম ওই মরিচ। মুখের চেয়ে হাত চলে বেশি। ধারের কাছে গেলেই দুমদাম খালি মাইর, ঝাঁজ আর ঝাঁজ। প্রণয় বিরক্ত হয়ে বলল, এই যা তো মাসুদ, সর এখান থেকে। হ ভাই, পারো তো খালি এখন আমার লগেই। তোমার গুনগুনরে তো আর কিছুই কইতে পারবা না। তুই যাবি? যাইতাছি। তোমার থাপ্পড়ের রানীরে সামলাইয়া রাইখো। থাক তুই, তোর যাওয়া লাগবে না, আমি যাইতাছি বাইরে। প্রণয় রাগ করে একাই বাইরে গিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। এই পর্যন্ত কতগুলো যে সিগারেট খেয়েছে তার কোনো হিসাব নেই। তবুও রাগ কমছে না। কিভাবে এর শোধ তোলা যায় সেটাই ভাবছে এখন হাঁটতে হাঁটতে। গুনগুনের আজ একটা ভাইবা ছিল, খুব ভালো দিয়েছে ভাইবা, এজন্য মনটাও ভালো লাগছে। শিহাবের আজ স্কুল ছুটি, এই সময় বাড়িতেই আছে। গুনগুন তাই ওর জন্য চকলেট নিয়ে এসেছে আসার সময়। রিক্সা দিয়ে গলিতে ঢোকার সময় দেখে শিহাব ও আরও কয়েকজন ছেলে মিলে ব্যাডমিন্টন খেলছে রাস্তায়। এত জনবহুল এলাকা যে আশেপাশে এই রাস্তা ছাড়া খোলা কোনো জায়গাও নেই। মাঠ আছে, সেটাও অনেক দূরে। বাচ্চারা তাই রাস্তাতেই খেলে, বড়রা কিছু বলে না। মাসুদ গুনগুনকে দেখে বলল, ওই যে তোর থাপ্পড়ের রানী আইতাছে, কালা শাড়িতে কিন্তু সুন্দরী লাগতাছে। প্রণয় চোখ গরম করে তাকালো, এরপর আবার ঠিকই তাকালো গুনগুনের দিকে। মেজাজ খারাপ হচ্ছে আবার। চোখ ফিরিয়ে নিল প্রণয়। সে আব গুনগুনকে দেখে দৌড়ে গেল, বায়না করতে লাগলো, চলো না আপু খেলি। গুনগুন বলল, না রে, আমি এখন টায়ার্ড, একটু আপু। গুনগুন রাজি হয়ে গেল। জামিল ও মাসুদ বলা বলি করছে, এই মাইয়া হাসতেও পারে, ওরে আল্লাহ, দেখ পোলাপানের লগে কেমনে হাইসা কথা কয়। প্রণয় চরম বিরক্ত হয়ে বলল, তোদের কি কথা বলার মতো আর কোনো টপিক নাই? সারাক্ষণ গুনগুন ঘ্যান ঘ্যান, বিরক্ত। কথা শেষ করার আগেই শাটলক এসে লাগলো প্রণয়ের পিঠে। প্রণয় থেমে গিয়ে অবাক হয়ে পেছনে তাকালো। শাটলকক শিহাব মেরেছে, গুনগুন না। মাসুদ উচ্ছ্বাসিত হয়ে বলল, এই শালা, পাইছি, এবার ক্যাচাল করার টপিক। প্রণয় কোনো কথা না বলে শাটলক নিয়ে সোজা গুনগুনের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, রাস্তা কি খেলার জায়গা? কোথায় খেলবো সেই পারমিশন তো আপনার থেকে নেব না। নতুন এসে খুব বেশি উঠতেছো, কিছু বলছি না বলে নিজেকে রানী ভিক্টোরিয়া ভেবো না। আপনি নিজেকে আলেকজান্ডার দ্য গ্রেট ভাবা বন্ধ করেন। প্রণয় দাঁতে দাঁত পিষে বলল, রাস্তায় খেলা যাবে না বলছি যখন, খেলা যাবে না। রাস্তা তোমার বাপের না। গুনগুন এদিক ওদিক তাকিয়ে বলল, রাস্তায় তো আপনার বাপের নামও লেখা দেখতেছি না। প্রণয় রাগ জেদার কন্ট্রোল করতে না পেরে গুনগুনের হাত থেকে র্যাকেটটি নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলল। মাসুদ পাশ থেকে খুশিতে আত্মহারা হয়ে বলল, ঠিক হইছে, একদম ঠিক হইছে, বেয়াদব মেয়ে একটা। গুনগুনও এবার রাগে জিদে প্রণয়ের হাত থেকে শাটলক ছো মেরে কেড়ে নিয়ে মাসুদের দিকে ছুঁড়ে মারল। শেলি চৌধুরী বাজার করে রিক্সা নিয়ে ফিরছিলেন। আবার ওদের একসাথে দেখে ঘটনা আন্দাজ করতে পারলেন তিনি। চটজলদি রিক্সা থেকে নেমে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? প্রণয় রাগে ফসে উঠে বলল, আন্টি, এই মেয়ে কিন্তু দিন দিন খুব বাড়তেছে। এলাকায় আসতে না আসতেই একটার পর একটা ঝামেলা করতেছে। এখনো কিছু বলিনি, কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করলে কিন্তু আর কোনো ছাড় দেব না। ঝগড়াঝাটি কী নিয়ে লেগেছে সেসব কিছু বিস্তারিত জানতে চাইলেন না তিনি। গুনগুনের শিহাবকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রণয় পেছন থেকে বলতে লাগলো, আর একদিন কোনো ঝামেলা করলে একদম এলাকা ছাড়া করে ছাড়বো। গুনগুন জবাব দেওয়ার জন্য দাঁড়াতে চাইলে শেলি চৌধুরী এবার ধমক দিয়ে বললেন, চুপচাপ আমার সাথে চলো, আর একটা কথাও বলবে না। প্রণয়ের রাগ কিছুই কমলেও সবটা কমেনি। সে জড়ো হওয়া লোকদের ধমক দিয়ে বলল, ওই মিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখেন আপনারা? তামাশা দেখেন? যান এখান থেকে। সবাই চলে যাওয়ার পর ভিড় কমলো। মাসুদ চোখ মুখ কুঁচকে বলল, ওই মারকুটে মেয়েটা খালি আমাদের মারে কেন? পাইছে কি আমারে? আমার শরীর কি সরকারি নাকি বুঝলাম না। কখনো গালে মারে, কখনো সিনায় মারি, কি এক মুসিবত। প্রণয় কোনো জবাব দিল না। সে ভাবছে অন্য কিছু। গুনগুনকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর ডানা কাটতে হবে এখনই।
প্রণয় বন্ধ টং এর দোকানে বসে আছে। ওর সাথে আছে মাসুদ এবং বাকি বন্ধুরা। একের পর এক সিগারেট খেতে খেতে অপেক্ষা করছে গুনগুনের বাবার জন্য। একসময় বিরক্ত হয়ে প্রণয় বলল, এই বেটা কি কাজ করে রে, এখনো আসে না কেন? মাসুদ মাথা চুলকিয়ে বলল, তা তো জানি না। তুই ওর বাপরে চিনস তো? শিওর তুই এখনো বাসায় আসে নাই? হ বেটা। কয়েক সেকেন্ড বাদেই মাসুদ লাফিয়ে উঠে বলল, ওই যে আইতাছে। ওসমান গনি কাছাকাছি আসতেই সবাই সামনে গিয়ে পথরোধ করে দাঁড়ালো। প্রণয় নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের করে বলল, গুনগুন আপনার মেয়ে? ওসমান গনি ভ্রু কুঁচকে পাল্টা জিজ্ঞেস করলো, তোমরা কারা? যা জিজ্ঞেস করছি উত্তর দেন, বাড়তি কথা পছন্দ না একদম। ওসমান গনি কিছুটা দমে গিয়ে বললেন, হ্যাঁ গুনগুন আমার মেয়ে। কি হয়েছে? মাসুদ পাশ থেকে বলল, আপনার মাইয়া খুব বার বাড়ছে। এত তেজ কিন্তু ভালো না। কখন তুইল্লা নিয়া গিয়া গুম কইরা দিমো টের পাইবেন না। প্রণয় মাসুদকে থামিয়ে বলল, যদি এলাকায় থাকার ইচ্ছে থাকে তাহলে আপনার মেয়েকে বলবেন ভালো মতো চলতে। আসার পর থেকে বেয়াদবি করে যাচ্ছে, আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। মেয়ে মানুষ হতে হয় নরম কোমল, এত তেজ অহংকার ভালো না। আমার আবার ধৈর্য কম, যদি একবার মাথা গরম হয়ে যায় তাইলে ভুলে যাব সামনে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে নাকি কোনো ছেলে। আজকে আপনাকে একা ডেকে বলতেছি কথাগুলো, এরপর যদি আবার বাড়াবাড়ি করে তাইলে আপনার মেয়ের মান সম্মান নিয়ে টান তো দেবই, সাথে আপনারও। আপনার একটা ছোট ছেলেও তো আছে না? কেমন হয় যদি আগে ওরেই গুম করে ফেলি? ওসমান গনি ঠান্ডার মধ্যে ঘামতে লাগলেন। প্রতিবার তাকে এসব সমস্যার মুখোমুখি হতে হয়। আগের এলাকাতেও তিনি গুনগুনের জন্য অনেক ঝামেলায় পড়েছিলেন, যদিও সেসব ঝামেলার কারণ ভিন্ন ছিল। কিন্তু এই ছেলেগুলো অন্যরকম সাংঘাতিক। ফাঁকা বলি ছাড়ার মতো ছেলে মনে হচ্ছে না। তিনি ঠিক কী জবাব দিলে ওদের মন ভরবে সেটাও তিনি জানেন না। প্রণয় সিগারেটটি মাটিতে ফেলে পা দিয়ে পিছিয়ে বললেন, কথাগুলো মাথায় রাখেন। ওসমান গনির আগে কাঁপতে কাঁপতে বাড়িতে ঢুকলেন। নিজের রুমে না গিয়ে সোজা গুনগুনের রুমে চলে গেলেন। গুনগুন নেক্সট প্রেজেন্টেশন স্লাইড বানাচ্ছিল। বাবাকে এভাবে রুমে আসতে দেখে কিছু বলারও সুযোগ পেল না। তার আগেই তিনি গুনগুনের হাত ধরে টেনে বাইরে নিয়ে এলেন। ফ্ল্যাটের দরজা খুলে বললেন, তোকে নিয়ে এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। প্রতিদিন ভালো লাগে না আর এত অশান্তি। বেরিয়ে যা বাড়ি থেকে। গুনগুন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো না হলেও সে অন্তত এটা কখনো কল্পনাও করেনি যে ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিতে পারে। গুনগুন নিজে অনেকবার বলেছে বাড়ি থেকে বের করে দিতে। ওসমান গনি অনেকবার রাগ করে বলেছিলেন বের করে দেবেন, কিন্তু তিনি এমন কিছু কখনোই করেননি, শুধু বলা পর্যন্তই ছিল। গুনগুনের ধারণা ছিল ওর বাবা ওর মাকে ভালো না বাসলেও মনের এক কোণে ওর জন্য একটুখানি হলেও মায়া আছে, ভালোবাসা আছে। কিন্তু গুনগুন আজ ভুল প্রমাণিত হলো। আজ আর মুখে নয়, কাজেই প্রমাণ করে দিলেন যে গুনগুন একা, ভীষণ একা। এই দুনিয়ায় যার মা নেই তার আসলে কেউ নেই। এই চরম তিক্ত সত্য কথা যেন গুনগুন আরও একবার খুব তীব্রভাবে অনুভব করতে পারল। সুমনা বেগম পাশ থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওসমান গনি চিৎকার করে বলেন, কি হবে? ওর জন্য রাস্তায় বখাটে ছেলেরা এসে আমাকে থ্রেট করে যায়। এরপর গুনগুনের দিকে তাকিয়ে বলল, তোর মতো মেয়ের জন্ম দিয়েই ভুল করেছি আমি। তোর জন্য এখন আমার পরিবার ছেলেকে হারাতে পারবো না। এখনই তুই বাড়ি থেকে বেরিয়ে যা। গুনগুন ভীষণ শক্ত মনের মেয়ে, অথচ তবুও চোখ দুটো আজ ছলছল করছে। তার আত্মসম্মান বোধও প্রবল। ঝাপসা দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বাড়ি ছেড়ে চলে যাব আমি। সকাল হলেই চলে যাব, শুধু রাতটা থাকতে দাও। গুনগুনের চোখের পানি দেখে ওসমান গনির মন গলল না, অথচ একটা সময়ে এই গুনগুনি ছিল তার চোখের মণি। তিনি পুনরায় বজ্র কণ্ঠে বললেন, আর এক সেকেন্ডও নয়, এক্ষুনি বের হয়ে যা। এত রাতে আমি কোথায় যাব? কোথাও যাওয়ার জায়গা না থাকলে জাহান্নামে যা, তবু আমাকে শান্তি দে। বললাম তো আমি সকাল হলেই চলে যাব। ওসমান গনি আর কথা না বাড়িয়ে গুনগুনের হাত ধরে টেনে 3 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। গুনগুনকে অনেকটা টেনে হিঁচড়ে একদম বাড়ির মেইন গেটের বাইরে নিয়ে বললেন, আর কখনো তোর মুখ দেখাবি না। গেট লাগিয়ে চলে গেলেন তিনি। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে গুনগুন। পায়ের নিচের মাটিটাকে বড্ড শূন্য লাগছে। মায়ের উপর অভিমান হচ্ছে খুব। কেন তিনি সাথে করে নিয়ে গেলেন না গুনগুনকে? গুনগুনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল প্রণয়, সিগারেট নিতে বের হয়েছিল। ওসমান গনি শেষে কি বলেছে তা প্রণয় শোনেনি, তবে এতটুকু বুঝতে পেরেছে তিনি গুনগুনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। চোখের পানি মুছে গুনগুনকে এদিকে আসতে দেখে অন্ধকারে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ল প্রণয়। একটা চায়ের দোকান ছাড়া সব দোকান বন্ধ, পুরো রাস্তা জনমানবহীন। দু একটা কুকুর রাস্তায় শীতে গুটিসুটি হয়ে শুয়ে আছে।
এত রাতে মেয়েটা যাচ্ছে কোথায়? গুনগুন নিজেও জানে না সে কোথায় যাচ্ছে কিংবা কোথায় যাবে। ওর কাছে ফোনও নেই যে কারোর সাথে যোগাযোগ করবে। বান্ধবীদের বাড়িও এখান থেকে অনেক দূরে। এত রাতে একা কিভাবে যাবে সে জানে না। যেতে পারলেও ওদের পরিবারের অনেকের প্রশ্নের মুখোমুখি হতে হবে এখন। গুনগুন সেসব চাইছে না। সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না যে সে কি করবে। হাঁটতে হাঁটতে গুনগুন অনেক দূর চলে গিয়েছে। সামনের রাস্তাগুলো একদম ফাঁকা এবং ভালো নয়। অনেক মাতার ছেলেদের আনাগোনা। প্রণয় এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেও এবার দৌড়ে গেল গুনগুনের কাছে। পায়ের শব্দ শুনে সচকিত হয়ে পেছনে তাকালো গুনগুন। প্রণয়কে দেখে বিস্ময় ও রাগ নিয়ে বলল, আপনি? প্রণয় সোজাসাপটা প্রসঙ্গে গিয়ে বলল, ওদিকে যেও না, খারাপ ছেলেরা সব ওখানে। গুনগুনের হাসি পেল খুব। এক খারাপ ছেলে অন্যদের বলছে খারাপ। একটু আগেই ওর বাবাকে থ্রেট করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। গুনগুন তাচ্ছিল্যের সুরে বলল, আপনিও তো খারাপ। দেখো, আমি ভালো না খারাপ সেই প্রমাণ আমার তোমাকে দেওয়ার ইচ্ছে নেই একদম। তবুও যেচে পড়ে তোমাকে হেল্প করতে এসেছি কেন জানি না। তোমার ভালোর জন্যই বলছো ওদিকে যেও না। মানুষরূপী কুকুরের পালগুলো তোমায় পেয়ে একদম ছিঁড়ে খাবে। সবাই কিন্তু প্রণয় নয় যে তোমাকে ছেড়ে দেবে। ফর গড সেক, আপনার ভালো মানুষ সাজার নাটকটা বন্ধ করুন। আমার সাথে আজ যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। এই জন্য আমি মোটেও দুঃখিত নই। তুমি আমাকে বাধ্য করেছ। আপনার প্রতিশোধ নেওয়া হয়েছে, এবার আপনি যান। বাসায় গিয়ে আনন্দ করুন। গুনগুন আবার হাঁটা শুরু করেছে। ওর গায়ে বাসায় পরার একটা পাতলা শাল, এতে শীত মানছে না। ঠান্ডায় জমে যাচ্ছে একদম। প্রণয় গুনগুনের শালের এক কোণা টেনে ধরল। গুনগুন বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়ে বলল, আপনার এত বড় সাহস! শাল ছাড়ুন আমার। প্রণয় শাল ছাড়ল না। বলল, পেছনের ওই বাড়িতে আমার এক পরিচিত মেয়ে ফ্রেন্ড থাকে। আজকে রাতটা ওর বাসায় থাকো। সকালে যেখানে ইচ্ছে চলে যেও। আমি বলেছি আমার শাল ছাড়ুন। এবার গুনগুন থাপ্পড় দিতে গেলে প্রণয় হাত ধরে ফেলল। রাগে গুনগুনের দুগাল চেপে ধরে বলল, এই মেয়ে, এত সাহস কই পাও তুমি? দিন দুপুরে না হয় মানা যায়, এই রাতেও ফাঁকা রাস্তায় সাহস দেখাতে এসেছ। প্রতিবার কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে তোমার।